দর্শক, সিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমদিন। আজকেও যথারীতি আলোচনা করোনা পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন ডক্টর এম জাকির হোসেন, তিনি সাবেক পরিচালক আইইডিসিআর, এবং আছেন ডক্টর আনোয়ারুল ইকবাল, তিনি সাবেক ইউনিট প্রধান মহামারী নিয়ন্ত্রণ প্রস্তুতি আইসিডিডিআরবি। এছাড়াও আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি সভাপতি জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি। আপনাদের সবাইকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখে নেব। করোনা মহামারীর এই সময়টাতে বেশ কদিন ধরে আলোচনায় টিকা প্রাপ্তির অনিশ্চয়তা। এরই মধ্যে প্রথম ডোজ বন্ধ ঘোষণা করেছে সরকার। ভারতের টিকা পাবো এই দোলাচলে খোদ স্বাস্থ্যমন্ত্রী দিতে পারলেন না কোনো সুখবর। চ্যানেল 24কে দেয়া একান্ত সাক্ষাৎকারে জাহিদ মালিক জানান, ভারতের বর্তমান পরিস্থিতিতে শিগগিরই মিলছে না সেরামের টিকা। আমরা সেরামের সাথে এবং কোভ্যাক্সের সাথে যোগাযোগ করেছি, মানে WHO এর সাথে চিঠিপত্র দিয়েছি ইদানিং, এবং তাদেরকে আমাদের পরিস্থিতির কথা বলেছি এবং আমাদের চাহিদার কথা বলেছি যে আমাদের খুব প্রয়োজন, আপনারা তাড়াতাড়ি সময় এবং সংখ্যা আমাদেরকে জানান। তারা কিন্তু এখন পর্যন্ত সেটা জানায়নি। সে কারণে আমার মনে হয় আমরা ভ্যাকসিন খুব তাড়াতাড়ি পেয়ে যাব, এটা আমরা জানি না। তবে আশার আলো দেখছেন চীন, রাশিয়া এবং আমেরিকার টিকা প্রাপ্তির জোর চেষ্টায়। আমরা ওটা নিয়েই বসে নাই। আমরা চায়নার সাথে কাজ করছি, আমরা রাশিয়ার সাথে কাজ করছি এবং আমেরিকার সাথেও কাজ করছি, যাতে কিনা ভ্যাকসিন আনা যায়। সেখান থেকেও যদি আমরা পেয়ে যাই, তাহলে ধরেন সমস্যা অনেকটা সমাধান হলো, এবং দেশে যাতে ভ্যাকসিন তৈরি করতে পারি সেদিকেও আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ভারতের বেসামাল পরিস্থিতির সামান্য আছেও বাংলাদেশের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা ভেবেই শঙ্কিত স্বাস্থ্যমন্ত্রী। ভারতের ওই অবস্থা বাংলাদেশে আল্লাহ না করুক যে এই ধরনের সিচুয়েশন হোক। এই ধরনের সিচুয়েশন হলে পরে তো যে কোনো দেশের জন্য মুশকিল এটাকে সামাল দেওয়া। করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসছে নানামুখী সিদ্ধান্ত। এতে সমন্বয়হীনতা প্রকাশ পায় কিনা এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বললেন, যে যার জায়গা থেকে কাজ করছে। আমরা তো একাকী সব কাজ করতে পারবো? এটা আমরা সবাই মিলেই কাজ করি। এখানে ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয় তো সেবার দিকটা তাদের দায়িত্ব। আর যেটা রাস্তায় গাড়ি চলছে সেটা তো আরেকটা মন্ত্রণালয় দেখে। গাড়ি নিয়ন্ত্রণ করে আরেকটা মন্ত্রণালয় দেখে। কাজে এই বিষয়গুলো সকলেই যার যার দায়িত্ব পালন করে। বর্তমান প্রেক্ষাপটে জীবিকার চেয়ে জীবনকে বেশি গুরুত্ব দিলেন মন্ত্রী। শুরুতে অধ্যাপক শহীদুল্লাহ, আপনার কাছে আসতে চাই। পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য গতকালকের ইংরেজি দৈনিক নিউ এজে ছাপা হয়েছে। সেখানে তিনি বলেছেন যে বেক্সিমকোর ব্যবসায়িক স্বার্থ সংক্রান্ত চাপের কারণে গোড়াতে চীন কিংবা রাশিয়ার ভ্যাকসিনের ব্যাপারে সরকার এগোতে পারেনি। এটা আপনারা জানতেন কিনা বা আপনাদের নজরে এসেছিল কিনা জানি না। এটা স্পষ্টতই তার এক ধরনের স্বীকারোক্তি যে সরকার ক্ষেত্রবিশেষে ব্যবসায়িক চাপের কাছে নতি স্বীকার করে। তার আরেকটা উদাহরণ হয়তো অনেকে বলবেন, এখনকার যে সর্বাত্মক লকডাউন সরকার ঘোষণা করেছে তার মধ্যেই গোড়াতে বিভিন্ন বিপণী বিতান বিকেল 5টা পর্যন্ত খুলে দেয়া, তারপরে সে সময় বাড়িয়ে 9টা পর্যন্ত করে দেয়া, যদিও বলা হচ্ছে যে সর্বাত্মক লকডাউন চলছে। রাস্তায় বেরোলে আমি জানি না আপনি কতটুকু সেটা অনুভব করতে পারেন। এখন কি তাহলে এই ব্যবসায়িক স্বার্থগুলোই আমাদের মহামারী নিয়ন্ত্রণকে নিয়ন্ত্রণ করবে? দেখুন, প্রথমেই সিএসআরএম যে মুক্তবাক অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে আমার সঙ্গে দুজন আলোচক আছেন। ডক্টর জাকির, যিনি একজন খুব সিনিয়র এক সময়কার গভর্নমেন্ট অফিসিয়াল ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরে, এবং ডক্টর আনোয়ারুল ইকবাল, যিনি আইসিডিআরবিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছিলেন। সবাইকে আমি স্বাগত জানিয়ে আমি বলতে চাই যেটি হলো যে আপনি যে কথাটি বলেছেন যে গতকালকে একটি প্রতিবেদনের লক্ষ্য করে যে বেক্সিমকোর চাপে সরকার অন্য কোনো দেশ বা অন্য কোনো সোর্স থেকে টিকা আনতে পারেনি, এটা আমার কাছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এটা শুনলাম। আমার মনে হয় যে ম্যাক্সিমাম লোকই কিন্তু তা বলবে যে আমরা এটা আগে শুনিনি। কোন পরিপ্রেক্ষিতে, কেন, কোথা থেকে এটা আসলো, এটা আমার জানা নেই। এটা হলো একটি পার্ট। দ্বিতীয় যেটা বললেন যে সর্বাত্মক লকডাউন, এই কথাটি আমি মনে হয় যে আমার সঙ্গে সমস্ত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ একটি কথা বলবেন যে আসলে করোনা নিয়ন্ত্রণে আমাদেরকে অনেকগুলো পথ আছে, অনেকগুলো পথের একটা ওয়েটেজ আছে, যে এই পথে এইটুকু কাজ করবে, এই পথে এতটুকু কাজ করবে, এই পথে এতটুকু। এই পর্যায়ে
আমাদের যে সংক্রমণের ঊর্ধ্বগতি এমনভাবে বাড়ছিল যেটা আমরা মনে হয় কেউ চিন্তার মধ্যেও ছিল না। আমরা যখন মৃত্যুর সংখ্যা বাড়তে দেখলাম তখন একটা চিন্তা আসলো যে কোথাও না কোথাও এই শৃঙ্খল বা চেইন ব্রেক করতে হবে উইথ এন হার্ট ব্রেক। তার একটি হলো লকডাউন, এটা একেবারে সারা পৃথিবীতে জানে, যদিও এটা কিন্তু স্থায়ী বন্দোবস্ত না, এর অনেকগুলো কুফলও আছে, মানে অর্থনীতি জীবিকার উপরে। বাট স্টিল যখন আপনাকে একটা বলা হয় যে নাও ইউ হ্যাভ টু চুজ ওয়ান ওয়ে, তখন কিন্তু এই লকডাউন ছিল। এবং সেই সর্বাত্মক লকডাউনের কথা বলা হয়েছিল জাতীয় কারিগরি পরামর্শ কমিটি থেকে। আপনার সঙ্গে অবশ্যই একমত যে আস্তে আস্তে করে ঢিলে ঢালা ভাবে যেটা শুরু হলো, কিছু কিছু সময় দেখা গেল যে এটা খুলে দেওয়া হচ্ছে, এটা খুলে দেওয়া হচ্ছে। এটাতে আমি এর আগেও বলেছি যে পূর্ণাঙ্গ বা সর্বাত্মক লকডাউনে যে সুফলটা পাওয়া যেত, এই ঢিলে ঢালা ভাবের জন্য সুফল যেটা পাওয়া যাবে না তা না, কিন্তু অবশ্যই কম পাওয়া যাবে। দেখুন একটা এক্সাম্পল হলো যে এই লকডাউনের কিছু ইফেক্ট আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছিলাম। সংক্রমণের সংখ্যা কমতে, পজিটিভিটি রেট কমতে, মৃত্যু যদিও খুব একটা কমেনি, বিকজ ওটার ইফেক্টটা আরো পরে পাওয়া যাবে। কিন্তু আমরা এইটা মনে হয় ম্লান হয়ে যাবে যদি আজকে আমরা সর্বাত্মক লকডাউন থেকে বেরিয়ে আসি। আর যদি এই এখন আমার একটা কথা হলো যে সামনে ঈদ, জীবিকা, আমি এর সঙ্গে কোনো দ্বিমত পোষণ করছি না, অবশ্যই আমার মতামত আছে, কিন্তু সাথে কি আমরা কি পারছি যে এই ঢিলাঢালা অবস্থায় স্বাস্থ্যবিধিটা একই সাথে ঠিক মতো করতে? কারণ যদি বলেন যে লকডাউন আর স্বাস্থ্যবিধি, স্টিল দেখা যাবে স্বাস্থ্যবিধিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আর ওটাকে উপেক্ষিত রেখে যদি আমি লকডাউন ঢিলেঢালা করি তাহলে তো ফলাফল ভালো আসবেই না। সেই জন্য আপনার এই কথাতে আমার বক্তব্য হবে যে যে কটা দিন আছে এবং আগামীতে 5 তারিখ পর্যন্ত বাড়িয়েছে, এইখানে যেসব জিনিসগুলোকে ছাড় দিতে হবে সেখানে স্বাস্থ্যবিধির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কিন্তু অধ্যাপক শহীদুল্লাহ, আপনারা যখন পরামর্শ কমিটির তরফ থেকে একের পর এক পরামর্শ দিচ্ছেন, সরকার বারে বারেই সেটা অগ্রাহ্য করে চলেছে, আপনারা অপমানিত বোধ করেন? আপনাদের মনে হয় না যে আপনাদের এখানে থাকাটা অর্থহীন হচ্ছে? যখনই কোনো ক্রাইসিস আপনি যদি আপনার ইগোটাকে প্রাধান্য দেন, দ্যাট উইল বি ডেঞ্জারাস। আমি মনে করি না এখানে অপমানিত হওয়ার কিছু আছে। তার একটি কারণ হলো লকডাউনটা যেটা আমরা বলেছিলাম সেটা কিন্তু সরকার দিয়েছে, আমি ওটা সাধুবাদ জানিয়েছি। আমরা বললাম আরো 1 সপ্তাহ দিন, সেটা দিয়েছে। এই দুটো জিনিসকে আমি প্রথমে সাধুবাদ জানাবো। কিন্তু যখন দেখলাম যে সেই সর্বাত্মক লকডাউনটা কমে গেছে, এই জায়গাটায় আমি আবারও আহ্বান জানানো ছাড়া এখানে লজ্জিত হওয়া, হতবাক হওয়া বা অন্য কিছু, এইগুলো এই সময় না। আরেকটা বিষয়ে নিশ্চয়ই আপনার নজরে এসেছে, আপনারাও বলেছিলেন এবং পরবর্তী সময়ে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে যে বিদেশ থেকে যারা আসবেন তাদেরকে 14 দিনের একটা আলাদাভাবে রাখার, আইসোলেশন বলুন, কোয়ারেন্টাইন বলুন, সেটার ব্যবস্থা করা উচিত। পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে 3 দিন করে দিলেন। এটা কি ধরনের বিজ্ঞান থেকে তারা পেলেন, বা কোথা থেকে এই 3 দিনের কোয়ারেন্টাইন তারা আবিষ্কার করলেন? এটা মোটেও ঠিক হয়নি। একটা কথা হলো যে আপনার সবকিছু তো নিয়ম আছে। যে একজন লোক বাইরে থেকে আসছে তাকে আমি কেন কোয়ারেন্টাইন বলছি, আমার একটা অন্যান্য দেশ কেন করছে যে এর মধ্যে একজন দুজন যে কজন যাত্রী যদি কোনো কারণে সংক্রমিত হয় সে এসে ছড়াবে, আর যদি সে নতুন স্ট্রেন নিয়ে আসে সেটা আরো বিপজ্জনক হবে। সেই জন্যে তাকে কতদিন, 2 সপ্তাহ যদি কোয়ারেন্টাইন করা হয় তাহলে সে যখনই তার পরিবারের সাথে অন্য কারোর সাথে মিশতে পারছে না তখন সে সংক্রমণটা ছড়াবে না। দ্যাট ইজ ফর 2 উইকস। এই জন্য এটাকে 5 দিন করা বা 3 দিন করা মোটেও বিজ্ঞানসম্মত। জি, ধন্যবাদ। ডক্টর ইকবাল, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এখন পর্যন্ত যা যা হচ্ছে, ধরুন ধর্ম মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হলো যে মসজিদের ভেতরে এবারে ঈদের নামাজের ব্যবস্থা করা হবে। তো এখন পর্যন্ত যে সব ধরনের পরামর্শ বিশেষজ্ঞরা দিচ্ছিলেন সেখানে বলা হচ্ছিল যে বদ্ধ জায়গায় যদি বেশি মানুষ সমবেত হন সেটা একটা সমস্যার কারণ। তাহলে এই পরামর্শগুলো বা এই নির্দেশনাগুলো আসছে কোথা থেকে, নাকি এই গোটা ব্যবস্থায় যদি সমন্বয়ের কোনো কিছু থেকে থাকে সেটা আর কিছু তার অবশিষ্ট নেই? জি, ধন্যবাদ। এবং নিউজ 24 এর সমস্ত দর্শক এবং আমার 2 বিজ্ঞ আলোচককে সম্মান জানিয়ে বলছি, আসলে দেখেন আমি কেন টক শোতে আসি এটি এখন বুঝতে পারছি না। আসলে শহীদুল্লাহ স্যার বলেছেন, সবকিছুই বলেছেন, সব শুনলাম, বাট এটাকে লকডাউন বললে লকডাউনও কিন্তু আসলে লজ্জা পাচ্ছে যে এটাকে লকডাউন বলা হচ্ছে। একটা লকডাউন কিন্তু কখনো সফট, মিডিয়াম বা হার্ড, এটা টুথব্রাশ না যে এইভাবে লকডাউন হবে। আইদার আপনি লকডাউন দিবেন অথবা দিবেন না, জিনিসটা হলো এটা। এবং সায়েন্স যখন ভুল ইনটুথ হয়ে যায়, দেখেন সায়েন্স কিন্তু ফ্যাক্টের উপর ডিপেন্ড করে চলবে। ফ্যাক্ট সায়েন্স কিন্তু আপনার
কারো যুক্তিতর্ক দিয়ে চলবে না। ইয়েস, আমাদের দেশে গরিব মানুষ আছে, আমাদের দেশে দিন আনতে দিন খায় এই মানুষগুলোও আছে। আমাদের দেশে এই সব কিছু মাথায় রেখে আমরা 365 দিন থেকে 30টা দিন চেয়েছিলাম। ওই যে স্যার বলেছেন কিন্তু লকডাউন পার্মানেন্ট সলিউশন না। ইয়েস, পার্মানেন্ট সলিউশন না, এবং এটা কোনো ভালো সলিউশনও না। বাট যখন একটা ডিজিজের ঊর্ধ্বগতি হতে থাকে, সেটা রাশটা টেনে ধরার জন্যই কিন্তু লকডাউনটা দেওয়া। এবং আপনি লকডাউনটা কঠোর বলছেন, তাতে হয় কি জানেন, মানুষের এই সরকারের এই যে আদেশ নিষেধের উপর তখন বৃদ্ধাঙ্গুলি দেখায়, কোনো সময় কোনোটাই মানতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? কারণ আপনি একটা সেক্টরকে খুব প্রাধান্য দিচ্ছেন, আর একটা সেক্টরকে দিচ্ছেন না। আপনি আরেকটা খোলা রাখছেন, আর একটা বন্ধ রাখছেন। আপনি মানে কাজের যে বৈপরীত্য, এর জন্যই কিন্তু মানুষজন আপনার কথা শুনতে চাচ্ছে না। আপনি তো কখনোই লকডাউন দেই নাই আমরা, তাই না? সেই সাধারণ ছুটি থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো লকডাউন, প্রপার লকডাউন যেটাকে বলে, এখন লকডাউনের কিন্তু অনেক ডেফিনেশন হয়ে গেছে। প্রপার লকডাউন, অনেস্টলি লকডাউন, সফট লকডাউন, হার্ড লকডাউন, এরকম আর। এখন দেখেন, আপনি যেটা যে প্রশ্ন আমাকে করেছেন, আসল প্রশ্ন, বন্ধ জায়গা সবসময় আপনার খারাপ একটা করোনার পরিস্থিতিতে। এটা একজন সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। মসজিদে নামাজের থেকে ঈদের নামাজটা যদি খোলা জায়গায় পড়া হয় এবং ডিস্টেন্স মেনটেন করে, তাহলে অনেক অনেক বেটার। এটা যদি আমাদের পরামর্শক কমিটি যদি আবারও গভর্নমেন্টকে একটু বুঝিয়ে বলে, আমার মনে হয় জিনিসটা বুঝতে পারবে। এখানে যেহেতু স্যার আছেন, স্যারের মাধ্যমেই কথাটা বললাম যে এই এই থিওরিটা একেবারেই ভুল। মসজিদের মধ্যে 5-6টা জামাত করবে। একটা জিনিস মনে রাখেন, একজন যদি করোনা এফেক্টেড হয়, সে যদি সেজদায় গিয়ে একটা হাঁচি দিয়ে আসে, সেখানে কিন্তু আরেকজন পরের যখন সেজদায় যাবে, তার কিন্তু সেই করোনাটা হবে। সুতরাং এইসব ভুল ভ্রান্তি আর কত বছর বা কত মাস ধরে দেখতে হবে, সেটাই হলো ইস্যু। আর স্যার যে একটু আগে বললেন যে স্বাস্থ্যবিধি এবং সীমিত আকার, এই দুইটা শব্দ এখন জোকে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি আজকে একটু বিভিন্ন মিডিয়ায় দেখেন, চাঁদ, আমাকে একটু বলেন, এটার কোনো রকেট সায়েন্স না, চাঁদনি চক গাউসিয়া মার্কেটের মতো জায়গায় আপনি কিভাবে ডিস্টেন্স মেনটেন করে চলবেন, আর কিভাবেই বা আপনি স্বাস্থ্যবিধি মেনটেন করবেন? স্বাস্থ্যবিধিটা আসলে কি, এটাই তো আমাদের দেশের মানুষ জানে না। আমাদের দেশে এখন দেখবেন 3টা সেকশনে মানুষ ভাগ হয়ে গেছে। কিছু কিছু মানুষ সেন্সিবল এবং তারা এই লকডাউনটা বা কারফিউ আকারেই চায়। কিছু কিছু মানুষ আছে যে না, আমরা শুধু জীবিকা, আমাদের জীবন চলে যাক, আমরা জীবিকাটাই আসল। আর কিছু কিছু মানুষ আছে তারা বিশ্বাসই করতে চায় না করোনা এক্সিস্ট করে এবং করোনা আমাদের দেশে হবে না এবং তাদের কিছু এফেক্ট করবে না। তাহলে এই দুই শ্রেণীর মানুষকে আপনি মাস্কটা পরাবেন কিভাবে? প্লাস আপনি দেখবেন যে ঈদ তো একটা আনন্দের ইস্যু। আপনার পাশের বাসায় লাশ আসছে আর আপনি আপনার বাচ্চাকে নিয়ে মার্কেটে যাচ্ছেন। মানুষের মানসিকতাটা কতখানি, আমি ধরে নিলাম দোকানপাট খোলা, আমরা যদি সবাই ডিসাইড করি আমরা যাব না দোকানে, সেটা কি করতে পারবো? আমাদের মানসিকতা খারাপ হয়ে গেছে, আমরা শুধু আমাদেরকে নিয়েই ভাবি। এবং এই যে মাস্কটা পরতে হবে, এটা শুধু আপনার প্রোটেকশন না, তো এটা তো আরেকজনের প্রোটেকশন। একটা মাস্ক, আমি বলি এটা ভয়ের জন্য না, আমরা যে সার্জিক্যাল মাস্কটা ব্যবহার করি, এটা কিন্তু ব্যাকটেরিয়া প্রোটেক্টেড, ভাইরাস না। ভাইরাসকে প্রোটেকশন দেয় 70%, 30% কিন্তু দেয় না। যেই কারণে, এবং এটার কিন্তু আপনার লংজিভিটি থাকে 6 আওয়ার্স। 6 আওয়ার পরে এই মাস্কটা ফেলে দিতে হবে। কয়জন পকেটে ঢুকিয়ে ঘোরে, আপনার একজনের মাস্ক আরেকজনও ইউজ করে, এই তথ্য আমরা পাই। তারপরে আপনার মাস্ক তো পরেই না। তাহলে আমাদের দুইজন যদি পাশাপাশি আমরা মাস্ক পরি, তখন এই সেফটিটা আরো বেড়ে যায়। এবং আমরা এখন কিন্তু আবার দেখবেন বিভিন্ন আপনার টিভি চ্যানেলের স্ক্রলিং এ যাচ্ছে, পারতপক্ষে এখন 2টো মাস্ক পরলে বেটার, উইচ ইজ ট্রু। কিন্তু সবাই তো আবার সেই শ্বাসকষ্ট কারো আছে, কারো আবার শ্বাস নিতে প্রশ্বাসের সমস্যা, একটা মাস্কই পরেন আপনি, 2টা মাস্ক পরছেন। তাহলে ল এন্ড এনফোর্সমেন্টটা, ইমপ্লিমেন্টেশনটা যদি আপনি না করেন, কোনোটাতে কাজ হবে না। ধন্যবাদ। ডক্টর জাকির হোসেন, আপনার কাছে চলে আসি এই পর্যায়ে। এই যে এক ধরনের ব্যবসায়ী বান্ধব নীতির ব্যাপার চলে আসছে সামনে, যখনই চাপ আসে কোনো মহল থেকে, তখন সেটা বিপণী বিতান বন্ধ জায়গা হলেও সেটা খুলে দেওয়ার সিদ্ধান্ত চলে আসে। অন্যদিকে যেহেতু গণপরিবহনে মূলত সাধারণ মানুষ চলেন, সেটা এখন পর্যন্ত বন্ধ আছে, আগামী এরপরে আরও 1 সপ্তাহ হয়তো বন্ধ থাকবে। তাহলে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা ঠিক করা যায় কি করে? আমি প্রথমে একটু, যেহেতু লকডাউন নিয়ে আলাপ করছিলেন আমার আগে দুজন সম্মানিত বক্তা, ওই ব্যাপারে আমার একটা মতামত দেই। আমরা কি আসলে লকডাউন করেছিলাম না কারফিউ করার উদ্দেশ্য ছিল আমাদের? আমরা বলেছি দেশব্যাপী লকডাউন,
তো দেশব্যাপী লকডাউন, যেটা আমি বুঝি রোগতত্ত্ববিদ হিসেবে, সারা দেশে লকডাউন হওয়া মানে হলো দেশের ভিতর থেকে কেউ বাইরে যাবে না, বাইরে থেকে কেউ ভিতরে আসবে না। লকডাউন মানে কি? তালা দিয়ে দেওয়া। তাহলে সারা দেশব্যাপী তালা দেওয়া মানে হলো এই বাইরে কেউ যাবে না, বাইরে থেকে কেউ আসবে না। কিন্তু এটা বন্ধ হয়নি, এটা তো বাইরে গেছে, ভারতে গেছে, ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসছে, এটা হয়েছে। এবং আমরা কোথায় বলছিলাম যে ঘর থেকে, যেমন আইজিপি সাহেব বলেছিলেন 14 তারিখে উনি রাস্তায় মানুষ দেখতে চান না, তার মানে একটা কারফিউ। তো এখন এই যে আমরা নিজেরাই কিন্তু নিশ্চিত না যে আমরা কি বলছি আর কি চাচ্ছি। এবং যেটা আনোয়ার বললেন যে আমরা আসলে নিজেরাই খুব স্ট্রিক্ট ছিলাম না, কথা একবার এক কথা বলছি, আপনিও কিছুটা এইভাবে বলেছেন যে এক কথা বলছি কিন্তু পরে কথা সরে যাচ্ছি এই যে বিভিন্ন চাপে, ব্যবসায়ীদের চাপে। সাধারণ মানুষ, আপনার যারা গাড়ি ঘোরাফেরা করে তাদেরকে ধরা হচ্ছে না, কিন্তু রিক্সাওয়ালাকে রিক্সা ধরে রিক্সা উঠিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আর আমার কথা হলো, আমি তো জানি না যে আসলে কারা সংক্রমিত বেশি হচ্ছে এবং কারা সংক্রমণ বেশি করছে। এমনও তো হতে পারে যে যারা বস্তিতে থাকে, যেটা প্রাথমিকভাবে আমরা জেনেছি বিভিন্ন জরিপের মাধ্যমে, যে তারা খুব বেশি সংক্রমিত হয় না, এবং সেখানে মৃত্যু অনেক কম। তো যদি আমি ভালো মতো জানতাম যে বিশেষ বিশেষ যারা পেশার মানুষ, তাদের মধ্যে সংক্রমণ কম হয়, তাদের বেলায় হয়তো আমি একটু লিনিয়েন্ট হতে পারতাম, এবং যাদের মাধ্যমে সংক্রমণটা বেশি হয় তাদের ব্যাপারে আমি আর একটু শক্ত হতে পারতাম, যদি আমি কোনো এখানে কোনো পার্থক্য করতে চাইতাম। কিন্তু হয়ে গেছে উল্টা। তো এর ফলে কিন্তু লকডাউন বলুন, কার্ফিউ বলুন, যাই বলুন, এর ফলে কিন্তু রোগ কিন্তু আসলে নিবৃত্ত হয়নি। এখন যেটা 14 তারিখে আমরা তথাকথিত খুব কড়া লকডাউন দিয়েছে, 14 তারিখে লকডাউন দিলে একটা ইফেক্ট কবে পাবো আমরা? 1 সপ্তাহ থেকে 10 দিন পরে। আমরা কিন্তু আসলে 14 তারিখের পরেই আমরা দেখছি, 14 তারিখের আগে থেকেই কিছুটা, ইনফ্যাক্ট 10-11 তারিখে আস্তে আস্তে কমা শুরু করেছে। মাঝখানে শুধু 12 তারিখে একদিন 7,000 উপরে কেস গিয়েছিল। মৃত্যু সংখ্যার উপরে কোনো ইফেক্ট হয়নি, কিন্তু কেস আস্তে আস্তে কমেছে। কারণ এটা যদি বলে এটা সর্বাত্মক লকডাউনের জন্য হয়েছে, তাহলে কিন্তু এটা প্রমাণ করা যাবে না। তার মানে হলো লকডাউনটা আসলে খুব বেশি ইফেক্টিভ হয়নি। এখন ব্যবসায়ীদের চাপে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু ওই ব্যাপারে আমার ইয়েটা হলো যে আমি পুরোপুরি ব্যবসা বন্ধ করার পক্ষে না, কিন্তু আমাকে বুঝতে হবে যে কোথায় আপনার ট্রান্সমিশন, সংক্রমণটা কোথায় বেশি হচ্ছে। একটা যেটা আনোয়ার বলেছেন যে আমরা সবাই জানি বদ্ধ এলাকাতে সংক্রমণ হয়, দোকানপাটে সংক্রমণ হয়। বাইরে নিয়ে আসেন, কিন্তু এটা বাজারটা বাইরে নিয়ে আসেন, দোকানগুলো বাইরে নিয়ে আসেন, কিন্তু এটা ঘটেনি। তার মূল কথা হলো, আমরা যেটা বলেছি নিজেরা, যে নীতি গ্রহণ করেছি, যে কড়াকড়ি কথা বলেছি, আমরা নিজেরাই সেটা আসলে সেখানে করা ছিলাম না। মানে আমরা নিজেদের নীতি কিন্তু আমরা আসলে বাস্তবায়নে যথেষ্ট আন্তরিক বলে প্রমাণ করতে পারিনি। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরেই ফিরে আসবো, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসবো ডক্টর ইকবাল আপনার কাছে। যে পরিস্থিতির কথা আমরা বলছিলাম, সেখানে একটা বড় বিষয় হচ্ছে অক্সিজেনের সরবরাহ, এবং ভারতে আমরা দেখেছি যে সেখানে অক্সিজেনের সরবরাহ নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। বাংলাদেশ খানিকটা নির্ভর করে ভারতের উপর, এখানে মেডিকেল অক্সিজেন এবং অন্যান্য শিল্প খাতে যে অক্সিজেন প্রয়োজন হয় সেটার জন্য। এবং এখন বলা হচ্ছে যে যে পরিমাণ আমরা উৎপাদন করছি সে তাতে আপাতত চলে যাচ্ছে, কিন্তু রোগী যদি আরও বাড়ে, অক্সিজেনের চাহিদা বাড়ে, তাহলে আমরা বিপদে পড়তে চলেছি। কারণ গত কদিনেই 40% মতো চাহিদা বেড়ে গেছে অক্সিজেনের। সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য? জি, ধন্যবাদ। একটা খুব একদম ভাইটাল একটা প্রশ্ন করেছেন। জিনিসটা হচ্ছে যে দেখেন, ভারতের উপর আমরা নির্ভরশীল অনেক দিক দিয়ে, শুধু অক্সিজেন না, ভ্যাকসিনের ব্যাপারেও আমরা জানি যে শুধুমাত্র এখন আমরা মন্ত্রী সাহেব, আপনার ফরেন মিনিস্টার বলছে আমরা অন্যদের সাথে কথা বলছি। এই বলছি শব্দটা না বলে আমাদের বলা উচিত ছিল অনেক আগে। এবং আমি একটা তথ্য দেই আপনাকে, সেটা হচ্ছে ভারতে এখন যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে, ইন ফিউচার আপনি ভারত থেকে সহসা আপনি অক্সিজেন পাবেন এটা আমার মনে হয় না। সেই ক্ষেত্রে আমাদের এখন যেটা করা উচিত, আমি ভারতেরই একটা পত্রিকায় দেখেছি, একটা অক্সিজেন প্লান্ট করতে কিন্তু খুব বেশি টাকার প্রয়োজন হয় না। সেখানে ওদের টাকাতে, মানে ইন্ডিয়ান রুপিতে 1 থেকে 1.5 কোটি রুপি লাগে একটা অক্সিজেন প্লান্টে। সেই হিসেবে আমাদের দেশে খুব বেশি হলে 2.5 কোটি টাকা লাগে একটা প্লান্টে। আমাদের যেহেতু প্রফেসর শহীদুল্লাহ স্যার আছেন, উনি পরামর্শ কমিটিতে আছেন, আমি একটা হিসাব করেছি নিজে নিজে। আপনি যদি প্রত্যেকটা
আপনার উপজেলাও আপনি অক্সিজেন প্লান্ট করেন, জাস্ট আমি কথার জন্য বলছি, সবটা উপজেলায় করার প্রয়োজন নাই, তাহলে আপনার 1000 থেকে 1500 কোটি টাকা লাগে এই আপনার অক্সিজেন প্লান্ট তৈরি করতে, উইচ ইজ নাথিং। যে পরিমাণে টাকা ব্যাংক থেকে চুরি হয়ে যায়, বিভিন্ন কিছু হয়, এবং আমাদের বাংলাদেশের এখন যে অবস্থা, তাতে সেটা করা সম্ভব। আমার প্রত্যেকটা উপজেলা যদি না করেন, আপনি প্রত্যেকটা জেলাও যদি করেন, তাহলে কিন্তু আপনার এই আমি যে অ্যামাউন্টটা বললাম তার অর্ধেকের অর্ধেক লাগে। তো সুতরাং আমাদের এইখানে একটা ভালো ভাবে এটার উপরে কনসেন্ট্রেশন করতে হবে, যাতে এইটার উপরও যেন আমরা নির্ভরশীল না। কারণ কি, ভারত যখন এইভাবে এফেক্টেড, এটা একটা গাট ফিলিংস যে আমাদের এখানে আসতে বেশি সময় লাগবে না। দেখেন, ভারত কিন্তু আমাদের থেকে সবসময় একটু মানে আক্রান্তের হার থেকে বেশি ছিল। ওদেরটা বাড়লো কখন দেখছেন? বাড়লো হলো যখন ওরা হোলি খেলা খেললো, দোল হলো ওদের, এই যে কুম্ভ স্নান এটা হলো, এবং ইলেকশন চলছে, এর মধ্যেও কিন্তু ইলেকশন চলছে আপনার পশ্চিমবঙ্গে। ক্যান ইউ ইমাজিন যে সায়েন্স ওইখানে কি অবস্থায় পড়েছে? তাদের ষষ্ঠ ধাপ, সপ্তম ধাপে ইলেকশনও চলছে। আপনি শুধু দিল্লির দিকে তাকান আর কলকাতার দিকে তাকান, কি অবস্থা। সেই হিসাবে আবার দেখেন কর্ণাটককে দেখেন, তারা কিন্তু আবার খুব ভালো অবস্থানে আছে, এবং এই কিছুই না, শুধু পাবলিক হেলথ প্রিভেনশন করে কিন্তু সেখানে তারা ভালো আছে। তো সুতরাং আমি, যেহেতু শহীদুল্লাহ স্যার আছেন পরামর্শ কমিটিতে, উনি আছেন, উনি ওটার প্রেসিডেন্ট, তো ওনার মাধ্যমে বলতে চাচ্ছি যে অক্সিজেন প্ল্যান্টটা আমাদের নিজস্ব এখনই যদি আমরা শুরু করি, এটা ক্ষতি হবে না। অ্যাটলিস্ট আপনি 10টা জেলায় শুরু করেন, তাহলেই কিন্তু আমরা অনেকভাবে কিন্তু এই ব্যাপারে সাহায্য পাবো। নিশ্চয়ই। অধ্যাপক শহীদুল্লাহ, অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার জন্য আসলে আপনারা কি ভাবছেন এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে, এবং ডক্টর আনোয়ারুল ইকবাল অনেক সুন্দর করে এটা বলার চেষ্টা করেছে। আসলে অক্সিজেনটা হলো, যদি বলেন যে করোনার সময় জীবন কোনটা, করোনার সময় জীবনটা হলো অক্সিজেন। যত কিছু মানে দামি দামি ওষুধ বলি না কেন, যত কিছু আমি আইসিইউ বলি না কেন, সেগুলোর প্রয়োজনীয়তা আছে, কিন্তু বলে সর্বাগ্রে কোনটা, সেটি হলো অক্সিজেন। এটার মধ্যে আর না বোঝার কিছু নেই, এবং আমরা সবাই জানি, ডাক্তার হওয়া লাগবে না, সবাই জানি। সেই অক্সিজেনের ব্যাপারে আমরা যে আমাদের দেশে যে প্রোডাকশন হয়, তার থেকে প্রায় 20 থেকে 30 টন ডেফিসিট, যেটা অর্থাৎ ঘাটতি থাকে, সেটা ভারত থেকে আসতে হয়। এখন এটা খুবই লজিক্যাল হবে, যদি মানে ইললজিক্যাল না, যে ভারত যদি এটা বন্ধ করে দেয়। কারণ আমি ততক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ আমার উদ্বৃত্ত আছে, আর আমার যখন উদ্বৃত্ত নাই, আমার নিজের জনগণের প্রয়োজন, তারা বন্ধ করে দেবে। তাহলে এখন কি করণীয়? দুটি জিনিস আছে। এরপরেও আমাদের যে লোকাল প্রোডাকশনটা রাতারাতি বাড়ানো যায় না, কিন্তু একটু এক্সপ্যান্ড করা যায় একটা সার্টেন লিমিট পর্যন্ত। দ্বিতীয় যে জিনিসটা, সেটি হলো যে আমাদের অক্সিজেনের বৃহৎ ব্যবহারটা হয় ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন, বিশেষ করে ইস্পাত শিল্পে, আর কিছু হয় মেডিকেল ইউজ। এখন এই জায়গাটা ইন্ডিয়া করেছে এবং অনেক দেশই করেছে, যে ওই আনুপাতিক হারটাকে চেঞ্জ করেছে তারা, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইউজটা কিছুটা কমিয়ে মেডিকেল ইউজে চলে আসছে। এটা হলো ইমিডিয়েটলি করা যা সবচেয়ে ইজি। সেটা এরই মধ্যে বোধহয় কিছুটা করছে। লিন্ডে বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা আগে 60-40 অনুপাতে করতেন, এখন 80-20 অনুপাতে করছেন, 80% করছেন মেডিকেল অক্সিজেন। এক্স্যাক্টলি, কিন্তু এটা তো আবার, এটা তো স্থায়ী সমাধান না, বিকজ আমরা তাতেও পুরো ঘাটতি আসলে মিটছে না, সেটাই হচ্ছে সমস্যা। ইন্ডাস্ট্রি সাফার করুক। এখন যেটা করতে হবে, যেটা আনোয়ার ইকবাল বললো, আমাদের নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট, এটা কোনো রকেট সায়েন্স না, বাংলাদেশের অর্থনৈতিক সে সক্ষমতা আছে, এটা করা যাবে না এরকম কিছু নাই। অনলি ইস্যু হচ্ছে যে আমাদেরকে ইমিডিয়েটলি এখন এই আপাতত যে আপনি আনুপাতিক হার চেঞ্জ করে সময় যেটা পেলেন, মানে ইউ আর বাইং টাইম, বাই দিস টাইম আমাদেরকে নিজস্ব প্ল্যান করে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, এবং এটা খুব কঠিন কিছু না। ভারত দেখেন অলরেডি জার্মান থেকে আনতেছে, সিঙ্গাপুর থেকে আনছে, আমাদেরকেও এই ধরনের আউটসোর্সিং করে সরকার চিন্তা ভাবনা শুরু করেছে এর মধ্যে। আমি ডেফিনেটলি মনে করি যে সরকার এই ব্যাপারটা খুব ভালো মতো জানে, এবং নিশ্চয়ই মন্ত্রণালয় এবং অধিদপ্তর এটা চিন্তা করছে। তবে আমাদের আবার খুব শীঘ্রই আরেকটা জাতীয় পরামর্শ কমিটি আছে। ওয়ান অফ দ্য এজেন্ডা উড বি দিস পার্টিকুলার, যে অক্সিজেন ইস্যুটা নিয়ে, যেমন টিকা আছে, অক্সিজেন ইস্যু আছে, আমাদের লকডাউনের পরে এক্সিট প্ল্যান আছে, এগুলো নিয়ে আমাদের কিছু কথাবার্তা আছে। নিশ্চয়ই। ডক্টর জাকির হোসেন, আপনার কাছে ফিরে আসি। অক্সিজেনের প্রসঙ্গে যদি আপনার কোনো ভাবনা থেকে থাকে যোগ করবেন। আর এর পাশাপাশি ভ্যাকসিন নিয়ে আমরা নানান ধরনের সংকটের মধ্যে রয়েছি, কারণ প্রথম ডোজ আবার বন্ধ হয়েছে, ভারত থেকে স্পষ্টতই আসছে না, অন্যান্য জায়গা থেকে আনার চিন্তাভাবনা চলছে। আরেক দল মানুষের সমস্যা হবে যারা দ্বিতীয় ডোজটা হয়তো সময় মতো নিতে পারবেন না, তারা ভাবছেন যে আসলে তারা কি করবেন যদি তারা সময় মতো 12 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজটা না পান, তাহলে কি তাদের প্রথম ডোজটার ফলাফল শূন্য হয়ে যাচ্ছে? এগুলো নিয়ে আসলে অনেক ধরনের প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে, আপনার ভাবনা জানতে চাই।
এই ধন্যবাদ। আমি আসলে অক্সিজেন নিয়ে আর কথা বলবো না, কারণ ওনারা যথেষ্ট বলেছেন। আমি যেহেতু রোগতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্যবিদ, আমি প্রিভেনশন এবং প্রমোশন অফ হেলথ ওই সাইডটা একটু বেশি ভালো বুঝি। তো এইখানে আমি টিকার কথাটা যেহেতু বলেছেন আপনি, টিকার ব্যাপারে আমি কতগুলো কথা, আপনার মনে আছে যে গতবার যখন আমি আপনাদের এই চ্যানেলে এসেছিলাম, তখন আমি বলেছিলাম সিরাম ইনস্টিটিউট আমাদেরকে টিকা দিতে পারবে না। এবং আজকে খবরে শুনেছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন সিরাম ইনস্টিটিউটকে কোর্টে নিয়ে যাচ্ছে। অন্যদিকে আমেরিকা তার কাঁচামাল দিচ্ছে না। আমেরিকা অনেকভাবেই সাহায্য করবে ইন্ডিয়াকে, কিন্তু কাঁচামাল দেওয়ার ব্যাপারে মুখ বন্ধ। গতকালকে অবশ্য জো বাইডেন বলেছেন যে কাঁচামাল পাঠাবেন তারা এখন জরুরি। না, কাঁচামালের কথা বলেন নাই উনি। অন্যান্য সেবা, পিপি দেওয়া বা ওষুধের ব্যাপার বা অন্য কোন যে এগুলো আছে, কিন্তু কাঁচামালের ব্যাপারে পরিষ্কার কথা বলেন না। না, কাঁচামালের ব্যাপারে কিন্তু আমার জানা মতে কাঁচামালের উপরেও এমবার্গোটা তুলেছে জো বাইডেন। এমবার্গো উঠিয়ে দিয়েছে। আমি যখন দেখছি যে এই অবস্থা, মৃত্যুর মিছিল, আমার অনেক যেটা হয় ওদের যেটা ল্যাঙ্গুয়েজ, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, সো আমি মনে করি যে আমেরিকা থেকে কাঁচামাল যাবে, এই এমবার্গোটা তুলে এটা তো ভালো কথা। না পেলে তো ওদের ইনফ্যাক্ট নিজেদেরই সিরাম ইনস্টিটিউট বন্ধ হয়ে যেত কাজ। এখন যেটা টিকা নিয়ে আমি আরেকটা ওয়েবিনারে, যেখানে ইনসেপ্টা এবং ভ্যাকসিনকোর পাপন সাহেব ছিলেন, পপুলারের সিইও ওনারা ছিলেন, সেখানে প্রায় 1.5 মাস আগে আমি কথা বলেছিলাম যে রাশিয়ান টিকার ব্যাপারে আমাদের একটু আগ্রহ থাকা উচিত, কারণ রাশিয়ার টিকা 30টা দেশে দেওয়া হচ্ছে বর্তমানে, এবং চীনের সিনোভ্যাক এবং আপনার যেটা সিনোভ্যাক এবং সিনোফার্ম, তাদের দেওয়া হচ্ছে 48টা দেশে। কোনো কোনো দেশে আবার দুই দেশেরই টিকা দেওয়া হচ্ছে, এবং ক্রমশ কিন্তু বিভিন্ন দেশে বেশ একেবারে পরিষ্কারভাবে তাদের সংক্রমণের সংখ্যা কমে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েল, এই 3টা দেশে যতখানি কমেছে, ততখানি না কমলেও এই দেশগুলোতে কিন্তু, যেখানে আপনার স্পুটনিক ভি এবং সাইনোভ্যাক এবং সাইনোফার্মের যে টিকাগুলো যে দেশে গেছে, সেখানে কিন্তু লক্ষণীয়ভাবে কিন্তু আপনার সংক্রমণ কমছে। যদিও ডাব্লিউএইচও আপনার ইয়েতে তথ্যের মধ্যে 12 তারিখের পরে, 19 তারিখের পরে আর কিন্তু কোনো তারা তথ্য দিচ্ছে না, কিন্তু 26 তারিখে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে তাদের এখানে এই দেশগুলোতে কমে গেছে। এখন সিনোভ্যাক এবং সিনোফার্মের টিকাগুলো হলো মৃত ভাইরাস, সেফেস্ট। আর বলতে পারেন যে এটা হয়তো অতখানি কাজ করে না, তারপরে কিন্তু আপনার অ্যাস্ট্রাজেনেকার চাইতে কম কাজ করে না, বা জনসন টিকা জনসনের চাইতে কম কাজ করে না। জনসন আসলে 66% কাজ করে, এবং অ্যাস্ট্রাজেনেকা প্রথমে তারা বলেছিল 62% কাজ করে, পরে তারা বলেছে যে 3 মাস পরে, প্রথম 3 মাস পরে 76% প্রোটেকশন তৈরি হয়। ওই সময় যদি টিকা দেওয়া হয় তাহলে 82% টিকা কাজ করে। আর 1 মাস 2 মাস পরে দিলে পরে কতটুকু কাজ, 1 মাস পরে দিলে 51% কাজ করে, 51%, আর 2 মাস পরে দিলে কাজ করে, এই ধরনের কোনো তথ্য গবেষণা তারা দেয়নি। এখন খোদ অ্যাস্ট্রাজেনেকা বলছে 3 মাস পরে দেওয়ার জন্য সেকেন্ড ডোজ, আবার ওইদিকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে কিন্তু 3 মাস পরে সেকেন্ড ডোজ দিচ্ছে, আমরা কিন্তু 2 মাস পরে দিচ্ছি। এটা যদি আমরা পিছিয়ে নিতে পারতাম, তাহলে কিন্তু এর মধ্যে হয়তো অন্যান্য জায়গা থেকে আমরা ভ্যাকসিন নিতে পারতাম। রাশিয়ান ভ্যাকসিনটা আমরা জানি 91.6% কাজ করে, শতকরা 91.6% কাজ করে, এবং রাশিয়ান টিকায় কোনো সাইড ইফেক্ট হয়েছে এ ধরনের কোনো রিপোর্ট নাই। প্রথম দিকে পশ্চিমা দেশগুলো রাশিয়ান এবং চীনের টিকাকে যতখানি পেরেছে এটাকে কর্নার করে রাখার চেষ্টা করেছে, এবং ভ্যাকসিন নিয়ে প্রচুর ডিপ্লোমেসি, প্রচুর আপনার সায়েন্টিফিক ওয়ার হয়েছে। তো সেগুলো আমাদের ভুলে যেতে হবে। আমাদেরকে আসলে এখন রাশিয়ার এবং সিনোফার্মের কাছে আমাদের যেতে হবে। ধন্যবাদ। আরো একটা বিরতির সময় হয়ে গেছে আসলে। দর্শক, একটু পরেই ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসি ডক্টর ইকবাল আপনার কাছে। ধরুন একজন রোগী বা একজন নাগরিক যিনি প্রথম ডোজের টিকা পেয়েছেন অ্যাস্ট্রাজেনেকা, এবং তারপর 12 সপ্তাহের মধ্যে আর কোনো টিকা পাননি, তিনি কি কোনো ধরনের সুরক্ষা পাবেন এই ক্ষেত্রে? এবং যদি এরই মধ্যে আরও কোনো ধরনের টিকা চলে আসে এবং দ্বিতীয় ডোজ হিসেবে তিনি সেটা নেন, সেক্ষেত্রে কি অবস্থা দাঁড়াবে? জি, ধন্যবাদ। আসলে একই প্রশ্নের সম্মুখীন হয়েছে আমি আর শহীদুল্লাহ স্যার আরেকটা প্রোগ্রামে কিছুদিন আগে।
আসলে জিনিস কি দেখেন, আমরা হচ্ছে সব তথ্য উপাত্ত জোগাড় করছি, এই তথ্য উপাত্তের উপর বেস করে কিন্তু আমরা কথাগুলো বলি। আপনি যেমন জাকির স্যার একটু আগে বলছিলেন, আমি শুনছিলাম, আসলে অ্যাস্ট্রাজেনেকা বলেছে 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহ দিতে মধ্যে ভালো, তার মধ্যে 12 সপ্তাহের মধ্যে দিলে এফিকেসি রেটটা আরো বেশি হবে, ঠিক আছে। কিন্তু জিনিসটা বুঝতে হবে, আমরা কিন্তু ভ্যাকসিন প্রডিউসিং কান্ট্রি না, আমাদের ভ্যাকসিন আর একটা দেশের থেকে নির্ভরশীল আমরা, ঠিক আছে। এবং ভ্যাকসিনের কিন্তু আবার আপনার এক্সপায়ারি ডেট বেশি থাকে না, এটাকে কাস্টমাইজ করে নিতে হয়, এবং সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের দেশ 2 মাসে গেছে। এখন এই যে দেখেন, লকডাউনে যখন গেল, আমাদের যে ভ্যাকসিনটা রয়ে গেছিল, এই ভ্যাকসিনটার যে কি এক্সপায়ারি ডেট আছে সেটা যদি দেখে এটাকে পিছিয়ে দেওয়া যেত না, তাহলে কিন্তু আমরা এই টেনশনে পড়তাম না। এবার আসেন আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে দেখেন 3 মাসের হলো, এরা যেটা বলেছে 3 মাস এটার মানে লাস্ট ডেট। এখন 3 মাসের পরে 4 মাস পর্যন্ত দেওয়া যাবে কিনা সেটা কিন্তু কোথাও উল্লেখ করে নাই, বলেও নাই। সুতরাং আমিও এটা কিন্তু আনসার করতে পারবো না। প্লাস আমি যতটুকু বুঝি, একটা ভ্যাকসিনের কিন্তু লাইফ স্প্যান আছে, যেহেতু এরা 12 সপ্তাহের কথা বলেছে 12 সপ্তাহ মধ্যে দেওয়ার জন্য, তাহলে এটা এমন হতে পারে যে যে মিস করে গেল সে আবার প্রথম থেকে আবার ভ্যাকসিন দিবে। আবার দেখেন যে অনেক ভ্যাকসিন তো আছে সিঙ্গেল ডোজ, তাই না, সেখানে কিন্তু একটা দিলেই হচ্ছে। তো সুতরাং আপনার প্রথম যে ডোজটা দিলেন, আপনি প্রথম ডোজে আমরা দেখেন এখন পর্যন্ত কিন্তু অ্যান্টিবডি টেস্ট কি অবস্থায় আছে আমরা জানি না। আমার কি প্রথম ডোজের পরে অ্যান্টিবডি কিছুটা হলো কিনা, তারপরে তো ওই সেকেন্ডটা তো আসলে বুস্টার ডোজ, তাই না। আবার যারা কোভিডে আক্রান্ত আছেন, অনেক যে দেশ বলছে কোভিডে যারা আক্রান্ত হয়েছেন তাদের একটা ডোজ দিলেও চলে। সবই কিন্তু এখন পরীক্ষা নিরীক্ষার মধ্যে কিন্তু এখনো সবাই আছে। কারণ কি, আপনি একটা ভ্যাকসিন দিলে আপনি কত বছরের জন্য বা কত মাসের জন্য প্রোটেকশন পাচ্ছেন সেটাও কিন্তু স্পষ্ট তো কোনো জায়গায় নাই। যদিও আপনার অ্যাস্ট্রাজেনেকা বলেছে 1 বছর, আপনার ফাইজার বলেছে 1 বছর, ওদিকে মডার্না বলেছে কিন্তু আবার 2 বছর। তো এরকম বিভিন্ন, ওরাও কিন্তু অন স্টাডি আছে। দেখেন ফাইজার বলে বসছে যে আমাদের মনে হচ্ছে যে ফাইজারের থার্ড ডোজটা দেওয়া উচিত। তাহলে দেখেন কোনোটাও কিন্তু এখন পর্যন্ত আপনার স্টেবল কোনো কংক্রিট আনসার একবারে নেই। ধন্যবাদ। ফিরে আসি অধ্যাপক শহীদুল্লাহ আপনার কাছে। এখানে এই যে ভ্যাকসিন নিয়ে এক ধরনের দোলাচল চলছে, সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের ভ্যাকসিনের কথা আমরা ভাবছি, বেসরকারি খাতেও কিছু আনার হয়তো প্রস্তাব দিয়েছে বিভিন্ন বেসরকারি কোম্পানি। সেগুলো কি সামনে আসতে পারে বাজারে, যেগুলো যাদের সামর্থ্য আছে তারা কিনে নিতে পারবেন? হ্যাঁ, দেখুন, আমি এই একটা ব্যাপার কিন্তু আবারও আমাদের জাতীয় পরামর্শ কমিটি থেকে আমার মনে হয় আরো 10 থেকে 12টা মিটিং আগের একটি সুপারিশ ছিল দুটো জিনিস। একটা হলো আমরা বলেছিলাম যে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে যেটা আসছে, কোভ্যাক্স থেকে যেটা আসবে, এর বাইরেও কিন্তু আমার 5 থেকে 6 কোটি আরো লাগবে আমাদের যেটা টার্গেট পপুলেশন অর্থাৎ উদ্দিষ্ট জনগোষ্ঠীকে যদি দিতে হয়, সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমাদেরকে অন্যান্য সোর্সও খুঁজতে হবে এবং প্রাইভেট সেক্টরকে দেওয়া যাবে। কথা আছে একটা, প্রাইভেট সেক্টরকে দিতে হবে আমাদের যে রেগুলেটরি বডি যেটা ঔষধ প্রশাসন, তাদের প্রণীত নীতিমালাকে একদম অক্ষরে অক্ষরে পালন করে গুণগত মানসম্পন্ন যে ভ্যাকসিনগুলো প্রাইভেট সেক্টর আসবে, এটা কোনো অসুবিধা নেই। এটা একটা কাইন্ড অফ সাপ্লিমেন্টারি বা আপনাকে যেটা বলা হয় যে আপনাকে সহায়তা করবে সরকারকে, এই পরামর্শ কিন্তু দেওয়া আছে এবং সেটাও যেতে হবে একসময়। কারণটা হলো যে সবসময় আপনি যদি সরকার নির্ভর থাকেন, এবং এটা উচিত না, কারণ আমাদের কিছু কিছু মানুষ আছে যারা বলবে যে আমার সরকারি সোর্সের দরকার নেই, আমি প্রাইভেট সেক্টরকে নেব, তাহলে আপনার কিছুটা চাপ কমলো। এই কথাটা কিন্তু আমি আগেও বলেছি এবং আমাদের পরামর্শ কমিটি থেকে এটা বলা আছে। সেই জন্য আপনাকে বিভিন্ন সোর্সে যেতে হবে। আরেকটি যেটা ইকবাল আনোয়ার যেটা বলেছে, ওর সঙ্গে আমি একটু খালি অ্যাড করি, খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে ভ্যাকসিন নিয়ে না, দেখেন ভ্যাকসিনটা শুরুই হলো কয় মাস আগে, তো ভ্যাকসিনের সক্ষমতা কতদিন এইগুলোর সময় কিন্তু এখন আসেনি, যার ফলে আমাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ। এবং এই ভ্যাকসিন নিয়ে দেখবেন কোম্পানি আবার টুইস্ট অ্যান্ড টার্ন করতেছে, যে বলছিল 2টা, বলছে এখন 3টা লাগবে। এই যে এটা অল আর মানে আমি যেটাকে বলবো এটা হলো কেন খুব তড়িৎ গতিতে আমাদের এগুলো করতে হচ্ছে বলে আমরা অনেক সময় জাস্ট আমাদের হাইপোথিসিসের উপরে কাজ করি, তারপরে কিছুদিন গেলে একটু অভিজ্ঞতা হয়, তখন আমরা টুইস্ট করি। তো এটাকেও আমি কোনো মানে অন্যায় কিছু মনে করি না। দিস ইজ অলসো রিয়ালিটি। যখন এই অতিমারি চলে, যখন আপনি সবকিছু তাড়াতাড়ি চটজলদি পেতে চান,
তখন আপনার এগুলো হবে। আরেকটা প্রসঙ্গ এটা তুলেছিলেন ডক্টর ইকবাল, সেটা হচ্ছে অ্যান্টিবডি টেস্ট যদি না করতে পারি, আমাদের ভ্যাকসিন একজনের ক্ষেত্রে কাজ করলো কিনা সেটা আমরা জানতে পারছি না, সেটাই এত সময় লাগছে কেন সেটার অনুমোদন দিতে সরকারের? একটি হলো যে, আবারও বলি, অ্যান্টিজেন এন্ড অ্যান্টিবডি টেস্টের সুপারিশ 6 থেকে 8 মাস আগে আমরা দিয়েছিলাম। অ্যান্টিজেন টেস্টটা এসছে, অনুমোদন পেয়েছে, কিন্তু সীমিত আকারে হচ্ছে। এটাকে আরেকটু ব্যাপক আকারে করলে এর একটা বেনিফিট আছে। আমি সময়ের অভাবে এটা যাব না। দেন কামস অ্যাবাউট অ্যান্টিবডি টেস্ট। এটাও সরকার নীতিগত অনুমোদন দিয়েছে, কিন্তু আমরা বলেছিলাম যে এই অ্যান্টিবডি টেস্টটা যাতে যৌক্তিক নিয়মে কোন রকম মানে যেটাকে বলা হয় সবকিছু সুন্দরভাবে হয়, সেখানেও অ্যান্টিবডি, গুণগত মানসম্পন্ন অ্যান্টিবডি আনতে হবে, এবং সেখানে ডিজিডিএ আছে, সেটা কাজ করছে। সাথে ওই অ্যান্টিবডি টেস্টটা কিন্তু কয়েকটা কাজে লাগে। একটি হলো সেরো সার্ভিলেন্স, একটি হলো কোনো কারণে যদি আমি প্লাজমা দিতে চাই তাহলে সেইখানে অ্যান্টিবডি রিচ কতটুকু না। আরেকটি হলো যে আপনার অ্যান্টিবডি দিয়ে আপনি অ্যাটলিস্ট কোনো মানুষকে চিহ্নিত করতে পারবেন যে সে আপাতত তার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। সো এই পার্টিকুলার 3টা ইস্যুর উপরে কিন্তু আমরা এই অ্যান্টিবডির উপর জোর দিয়েছিলাম। সরকার কিন্তু নীতিগত অনুমোদন দিয়েছে, কিন্তু এটা ব্যাপক আকারে হওয়ার ব্যাপারে কেন মানে ঢেলে ভাবে চলছে এটা আমার জানা নেই, এবং আমি মনে করি যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা সরকার মনোযোগ দেবে। জি, ধন্যবাদ। ডক্টর জাকির হোসেন, আপনার যদি আর কিছু যোগ করার থেকে থাকে। আমি প্রথমে আসলে ক্লারিফিকেশন দেই দুজন বক্তা, সম্মানিত বক্তা যে কথাগুলো বলেছেন। একটা হলো অ্যাস্ট্রাজেনেকা যেটা বলেছি সেটা হলো দ্বিতীয় ডোজ 3 মাসের পরে দিলে 82% কাজ করবে, 82% কাজ করবে। এবং এবং এই কাজটা কিন্তু কোন স্টাডির উপরে? ব্রিটিশ মেডিকেল জার্নাল, ল্যান্ডসেট এবং দ্য সায়েন্স, 3টা খুব প্রথিতযশা জার্নালে 3টা পেপার বেরিয়েছে। তার মধ্যে একটা হলো 17,000-এর উপরে পরীক্ষা করে, আরেকজন একটা 71 জন সায়েন্টিস্ট এই লেখাগুলো বলেছেন যে 3 মাস পরে দেওয়ার জন্য, এই জন্য ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া 3 মাস পরে দেয়। কেন 3 মাস পরে? এটা হলো আপনার যে সেল ইমিউনিটি যেটা আছে, সেলুলার ইমিউনিটি, অ্যান্টিবডি তো আসলে সেলুলার ইমিউনিটির আপনার টি সেল থেকে বি সেল এই ইন্টারাকশনের জন্য হয়। টি সেলের যে হাফ লাইফ এটা 3 থেকে 5 মাস, অর্থাৎ আপনি 3 মাসের থেকে 5 মাসের মধ্যে দিলেও কিন্তু দ্বিতীয় ডোজ কিন্তু আসলে কিছু হারানোর বা ভয়ের কিছু নাই। কিন্তু এটা অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রে আমি বলছি। আর আরেকটা কথা হলো, সিনোফার্ম কিন্তু অলরেডি আপনার ইউএইতে 3rd ডোজ দেওয়া হচ্ছে সিনোফার্মের ভ্যাকসিন কারো ক্ষেত্রে পরীক্ষা করার পরে। আর আমাদের অ্যান্টিবডি কতদিন থাকবে এটা আসলে কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর কেন বলছেন? একটা হলো যে সার্স 1 এবং মার্স, যেটা এগুলো করোনা ভাইরাস, হিউম্যান 7টা করোনা ভাইরাসের মধ্যে 2টা, এইগুলো কিন্তু দেখা গেছে যে এগুলোর অ্যান্টিবডি শরীরে 2 থেকে 3 বছর থাকে। ওই জন্য ধারণা করা হয়েছে যে এটা 2 বছর থাকতে পারে, কিন্তু আসলে আপনার সার্স CoV-2 যেটা আছে এখন, যেটা আপনার কোভিড-19 করছে, এইটা কিন্তু অনেক লম্বা মানে ভাইরাস। আরএনএর মধ্যে যে কয়েকটা বড় ভাইরাস তার মধ্যে এটা হলো একটা। সুতরাং এখানে মিউটেশনটা একটা বেশি হচ্ছে। সুতরাং যেটা মার্স এবং সার্সের বেলায় 2 থেকে 3 বছর অ্যান্টিবডি থাকবে বলা হচ্ছে, এখানে থাকবে না। এই জন্যই ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার যারা সিইও তারা বলছেন যে এটা 1 বছর বেশি থাকবে না। অর্থাৎ ফ্লু ভাইরাসের যে অবস্থা হয়েছে, আমাদের আশা, আমার মনে হচ্ছে যে আলটিমেটলি এইটাই কিন্তু প্রত্যেক বছর আমাদের ভ্যাকসিন দিতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাদের 3জনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো সময় ফুরিয়ে গেছে। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।